হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 96। আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি বিষয়ক আমাদের চ্যানেলের আগের দুটি ব্লগ অর্থাৎ ব্লগ 60 এবং ব্লগ 61-এ আমি আলোচনা করেছি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাবজনিত লক্ষণগুলি নিয়ে এবং ভিটামিন ডি এর ভালো সোর্স কি কি। এই আগের দুটি ব্লগে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু অনেকেই আমার কাছে ভিটামিন ডি বিষয়ক অনেকগুলি প্রশ্ন করেছেন। সেই সমস্ত প্রশ্নগুলি নিয়েই আজকের ব্লগে আমি আলোচনা করব। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিটামিন ডি হলো আমাদের শরীরের একটি ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ যেটা ফ্যাট জাতীয় পদার্থের মধ্যে দ্রবীভূত হয়। এরকম একটি ভিটামিন হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমাদের শরীরে সাধারণত সূর্যালোক থেকে আসে, অথবা আমাদের শরীরে বিভিন্ন খাবার নেওয়ার মাধ্যমে আমাদের শরীরে কিন্তু এই ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয়। সূর্যালোক থেকে, সূর্যালোকের যে আল্ট্রাভায়োলেট বি রেঞ্জ আছে, অর্থাৎ যে ওয়েভলেন্থের মেজারমেন্ট হলো 290 টু 330 ন্যানোমিটার, এই ওয়েভলেন্থের আলো যখন আমাদের স্কিনে পড়ে, আমাদের স্কিনে তখন কোলেস্টেরল জাতীয় বস্তু থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। কিন্তু এই ভিটামিন ডি যেটা উৎপন্ন হয় সেটি কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এই ভিটামিন ডি এর অ্যাক্টিভেশনের জন্য প্রথমে এই ভিটামিন ডি কে আমাদের লিভারে যেতে হবে। আমাদের লিভারে গিয়ে সেক্ষেত্রে 25 হাইড্রক্সিলেশন নামক একটি রিয়াকশন হয়। তার ফলে কিন্তু 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল এই ফর্মটি উৎপন্ন হয়, এবং এই যে ফর্মটি থাকে এটাই কিন্তু সাধারণত আমরা ব্লাড লেভেল মেজার করে থাকি। অর্থাৎ এইটির লেভেল যা থাকে আমাদের শরীরে সেটাকেই ধরে নেওয়া হয় ভিটামিন ডি এর এক্সাক্ট লেভেল। এরপরে এই ফর্মটি আমাদের লিভার থেকে চলে আসে কিডনিতে। কিডনিতে এসে এখানে আরেকবার হাইড্রক্সিলেশন হয়, তার ফলে তৈরি হয় 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, আর এটি হলো ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। এই অ্যাক্টিভ ভিটামিন ডি আমাদের শরীরে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ কাজ করে। তার মধ্যে প্রথমেই আসে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন। আমাদের খাদ্য নালী থেকে ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন হয় সেটি কিন্তু ডাইরেক্টলি এই ভিটামিন ডি এর ইনফ্লুয়েন্সে হয়ে থাকে। সুতরাং ভিটামিন ডি যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাডিকুয়েট পরিমাণে অ্যাবজর্ব হয় না। তার ফলে আমাদের অস্থি বা বোনের গঠনের সমস্যা হয়, এবং সেজন্য ছোটদের ক্ষেত্রে যেরকম রিকেট নামক রোগটি তৈরি হয়, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া হয়, এছাড়াও অস্টিওপোরোসিসের মতো সমস্যা হয়। এছাড়াও ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে, অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটাকে স্ট্রং করে। তার ফলে আমরা কিন্তু বিভিন্ন রকম রোগ জীবাণুর সাথে খুব এফিশিয়েন্টলি ফাইট করতে পারি। এছাড়াও ডিপ্রেশনের মতো যে সমস্যা সেগুলিও কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি আমাদের বোনের হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের মাসেলের নর্মাল গ্রোথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করে, আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। এইরকম বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ভিটামিন ডি আমাদের শরীরে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরে ভিটামিন ডি এর কোনো ডেফিসিয়েন্সি বা অভাব হয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? সেটার কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলি নিয়ে আমি একটি সেপারেট ব্লগ বানিয়েছি। ব্লগ 60-তে আমি আলোচনা করেছি ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণগুলি নিয়ে, এবং ব্লগ 61-এ ভিটামিন ডি এর বিভিন্ন সোর্স নিয়ে আমি কথা বলেছি। এই দুটি ব্লগ দেখে না থাকলে দুটি ব্লগের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। কিন্তু এবার চলে আসি আমরা আমাদের শরীরে ভিটামিন ডি এর নর্মাল লেভেলের বিষয়ে। ভিটামিন ডি যে ব্লাড টেস্ট করা হয়, অর্থাৎ ব্লাডে ভিটামিন ডি এর যে লেভেল মেজার করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে 30 to 100 ন্যানোগ্রাম পার এমএল অফ ব্লাড, এটাকেই ধরে নেওয়া হয় যে এটাই হচ্ছে নর্মাল লেভেল। 30 নিচে যখন চলে আসে তখন সেটাকে ইনসাফিসিয়েন্সি বলা হয়, এবং যখন 20-র নিচে চলে আসে তখন তাকে বলা হয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। তো এখন প্রশ্ন হলো যে ভিটামিন ডি এর যে সাপ্লিমেন্ট, অর্থাৎ ভিটামিন ডি এর জন্য যে মেডিসিনস গুলো আছে, যেগুলি বিভিন্ন রকম শ্যাশে বা ক্যাপসুল ফর্মে আমাদের শরীরে দেওয়া হয়, সেগুলি কোন সময় নেওয়া হয়? বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে লেস দেন 30 যখন এই ভিটামিন ডি এর লেভেল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিটামিনের সাপ্লিমেন্ট কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। কারণ ভিটামিন ডি এমন একটি ভিটামিন যেটি কিন্তু ফ্যাট সলিউবল, এবং এই ভিটামিনটি কিন্তু আমাদের শরীরে ফ্যাটের মধ্যে স্টোরড হতে পারে। সুতরাং যদি কেউ নিজের থেকেই এই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে থাকেন,
হয়তো এরকম হতে পারে যে ভিটামিন ডি এর লেভেল নর্মালের তুলনায় বেড়ে এবং তার ফলে ভিটামিন ডি টক্সিসিটি কিন্তু ডেভেলপ করতে পারে, সেটাও কিন্তু বেশ চিন্তার বিষয়। সুতরাং ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট কখনোই কিন্তু নিজের থেকে নেওয়া উচিত না, অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উচিত এবং অবশ্যই কিন্তু ব্লাড লেভেল মেজার করে। কিন্তু আমরা ভারতীয়রা বা বাংলাদেশিরা আমাদের স্কিনের কালার যেহেতু একটু ডার্ক, যেহেতু আমাদের স্কিনের কালার একটু ডার্ক, সেজন্যই কিন্তু আমাদের শরীরে অনেক সময় কিন্তু আমরা যে পরিমাণে সূর্যালোক নিয়ে থাকি তার ফলে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে ভিটামিন ডি সিনথেসিস হয় না, সেজন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে সাফার করে থাকি। এই বিষয়ে যে প্রশ্নটি খুব কমনলি এসেছে সেটি হচ্ছে যে সানলাইটের এক্সপোজারের ক্ষেত্রে সারাদিনে কতক্ষণ নেওয়া উচিত বা দিনের কোন সময়ে সানলাইট নেওয়া উচিত, এই বিষয়ে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আজকের ব্লগে আমি সেই বিষয়ে কথা বলবো। এই সানলাইটের এক্সপোজারের টাইমিং এর বিষয়ে মেইনলি যে বিভিন্ন রকম স্টাডি হয়েছে সেগুলি কিন্তু মেইনলি হয়েছে ইউরোপিয়ান রিজিয়ন বা ইউএস এইসব রিজিয়নের উপরে, এবং যে দেশগুলিতে স্টাডি হয়েছে তারা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি শীত প্রধান দেশ, এবং বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেই সমস্ত দেশে 10টা থেকে দুপুর 2টো এই সময়ে যে সানলাইটের এক্সপোজার হয় সেটাকে অ্যাডিকুয়েট ধরে নেওয়া হয়েছে। কিন্তু এই সিনারিও আমাদের ভারতের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা পুরো, আমাদের ক্ষেত্রে 10টা থেকে দুপুর 2টো এই সময়ে যদি সানলাইটের এক্সপোজার নেওয়া হয় সেটা কিন্তু আরো অনেক রকম সমস্যার সৃষ্টি করতে পারে। তার ফলে সানবার্ন হওয়ার চান্স থাকে, অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকের মতো সমস্যা ডেভেলপ করতে পারে, যেহেতু ক্ষতিকারক বিভিন্ন রকম আল্ট্রাভায়োলেট রে আসছে আমাদের শরীরে পড়ছে, তার ফলে কিন্তু স্কিনের বিভিন্ন রকম সমস্যা বা ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু পরবর্তীকালে ডেভেলপ করতে পারে। এই সময়টাকে আইডিয়ালি কিন্তু অ্যাভয়েড করা উচিত, এবং যেই সময়টাকে প্রেফার করা উচিত সেটা হচ্ছে সকালের দিকে, যেই সময় সূর্যালোকের তাপ অনেক কম থাকে, সকালের দিকে যেই সময় সূর্যালোকের তাপ কম থাকে সেই সময় নেওয়া যেতে পারে, অথবা বিকালের দিকে, সেই সময়ও কিন্তু সানলাইটের এক্সপোজার নেওয়া যেতে পারে। এবং এর জন্য যে টাইম মোটামুটি বরাদ্দ করা যেতে পারে সেটা 10 মিনিট থেকে 30 মিনিট অবধি পার ডে। এইভাবে নিলে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে ভিটামিন ডি আসতে পারে, কিন্তু তার সাথে অবশ্যই আমাদের ভিটামিন ডি এর যে ফুড সোর্স যেগুলি আছে সেগুলি কিন্তু আমাদের ডায়েট চার্টে রাখতে হবে, সেই ধরনের খাবার নিতে হবে, কিন্তু ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। এবং অবশ্যই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ব্লাড লেভেল হয়তো সেই 20 ন্যানোগ্রামেরও কম আছে, বা কিছু ক্ষেত্রে ক্রিটিক্যালি লো হয়, যেমন 10 ন্যানোগ্রামেরও কম হয়, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া উচিত। আরেকটি খুব কমন প্রশ্ন আসে, সেটি হলো যারা ভেজিটেরিয়ান অর্থাৎ যারা নিরামিষ খাবার খান, তাদের খাদ্য তালিকায় যেহেতু আমিষ জাতীয় খাদ্য কম থাকছে এবং ভিটামিন ডি এর প্রধান উৎস যেগুলি সেগুলি কিন্তু বিভিন্ন রকম প্রাণীজ খাবার, সুতরাং যারা ভেজিটেরিয়ান, স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে তারা কি ধরনের খাবার খেতে পারেন যাতে তাদের এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি না হয়? হ্যাঁ, অবশ্যই যারা ভেজিটেরিয়ান, যারা ননভেজ খাবার নিচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মিল্ক প্রোডাক্ট কিন্তু তারা নিতে পারেন। মিল্ক বা মিল্ক প্রোডাক্টের মধ্যেও কিন্তু ভিটামিন ডি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যে ধরনের খাবার নেওয়া হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি কিন্তু ভিটামিন ডি দিয়ে ফর্টিফাইড থাকে, অর্থাৎ সেই সমস্ত খাবারে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে ভিটামিন ডি যোগ করা থাকে। তার জন্য কি হয় যে পরবর্তীকালে তাদের কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমাদের দেশে কিন্তু এখনো সেইভাবে ভিটামিন ডি ফর্টিফাইড ফুড কিন্তু আসেনি, কিন্তু আশা করা যায় ইন ফিউচার ভিটামিন ডি ফর্টিফাইড ফুডস চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমরা অনেকেই জানি যে খাবারের লবণের মধ্যে যেরকম আয়োডিনকে ফর্টিফাই করা হয়, পরবর্তীকালে হয়তো খাবারের মধ্যে ভিটামিন ডি কেও এইভাবে ফর্টিফাই করা হবে, তার ফলে ভিটামিন ডি জনিত যে সমস্যাগুলি হয় সেগুলি কিন্তু ভবিষ্যতে হয়তো অ্যাভয়েড করা। চলে আসি পরবর্তী প্রশ্নটিতে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভিটামিন ডি লেভেল কিভাবে মেজার করা হয়। হ্যাঁ, এটি একটি ব্লাড টেস্টের মাধ্যমেই কিন্তু ভিটামিন ডি এর লেভেল মেজার করা হয়। তার জন্য হাতের সামনের অংশ থেকে ব্লাড নেওয়া হয়, খুবই সামান্য পরিমাণে ব্লাড নেওয়া হয়, 2 থেকে 2.5 ml ব্লাড নেওয়া হয়, এবং এই ব্লাড থেকেই টেস্ট করা হয়। এর যে নর্মাল যে রেফারেন্স রেঞ্জ আছে সেটা প্রথমে আমি বললাম যে 30 to 100 ন্যানোগ্রাম পার এমএল মোটামুটিভাবে নর্মাল ধরা হয়। 30 to 20 ন্যানোগ্রাম পার এমএল এই রেঞ্জটাকে ধরা হয় ইনসাফিসিয়েন্সি হিসাবে,
এবং লেস দ্যান 20 হলে সেটাকে ধরে নেওয়া হয় ডেফিসিয়েন্সি হিসাবে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট কি কি ফর্মে দেওয়া হয়। হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে কমনলি যেগুলি ওরাল প্রিপারেশনস আছে, যেমন বিভিন্ন ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মে দেওয়া যেতে পারে। এর সাথে বিভিন্ন স্যাশে থাকে, সেই স্যাশেতে পাউডার হিসাবে কিন্তু এই ভিটামিন ডি থাকতে পারে, সেটা দেওয়া যেতে পারে। এবং কিছু ক্ষেত্রে ডক্টর কিন্তু ইনজেক্টেবল ফর্মেও অর্থাৎ ইনজেকশনের ফর্মেও কিন্তু ভিটামিন ডি দিতে পারেন। তবে কমনলি ওরাল প্রিপারেশনস যেগুলি আছে সেগুলি কিন্তু দেওয়া হয়ে থাকে। তো আজকের ব্লগে আমরা ভিটামিন ডি বিষয়ে কতগুলি প্রশ্ন ছিল সেই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। আমাদের চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো স্পেসিফিক সাজেশন থাকে, অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশনে আপনি পোস্ট করে জানাতে পারেন। আপনি যদি স্পেসিফিক কোনো টপিকে চান যে সেই বিষয়ে আমি পরবর্তী ব্লগে আলোচনা করি, সেটিও নিচের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং সবশেষে যে কথাটি আমি রোজ বলি, আজকেও সেটাই বলবো, যে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।